দর্শক স্বাগত সবাইকে সরাসরি আয়োজন এই সময় সমসাময়িক বিষয়গুলো নিয়ে এই অনুষ্ঠানে আলাপ করে থাকি। আজকে ডেঙ্গু নিয়ে আলাপ করব। দিনের শিরোনামগুলো আগে বলছি, তারপরে আলোচনায় যাব। সমাবেশ বানচাল করতেই বরিশালে বাস ধর্মঘট, এই অভিযোগ বিএনপির। আর ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনবে দলটি, বিএনপির উদ্দেশ্যে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। মানুষের কথা ভেবে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলায় উৎপাদন ও সঞ্চয় বাড়ানোর পরামর্শ, যেটি তিনি প্রতিনিয়তই দিয়ে চলেছেন। ভিন্ন মোড়কে ইসিতে জামায়াতের নিবন্ধনের আবেদন পড়েছে, শর্ত পূরণ করলে নিবন্ধন পাবে, এটি বলেছেন নির্বাচন কমিশনার জনাব আলমগীর। জরুরি সংকট কাটাতে চীনের কাছে বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। আইএমএফের কাছ থেকে 450 কোটি মার্কিন ডলার পাওয়ার আশা, সেটি তো ইতিমধ্যে জেনেছে। আইএমএফ দল ঢাকায় আছে এখন। দিনের শিরোনাম এটুকুই। তবে আজকে প্রথমে বলেছি যে আলাপ করব ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। বেশ জটিল এবং ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সাধারণত অক্টোবরের শেষের দিকে এটা একটু কমের দিকে যায়, অন্যান্য বছর এবার বেশি। অগাস্ট থেকে সেপ্টেম্বরে যে অবস্থা ছিল, অক্টোবরে এটা বিপজ্জনক অবস্থায় চলে গেছে, সেটাই বিশ্লেষকরা বলছেন এবং আমরা বাস্তব চিত্র তাই দেখছি। নতুন ধরনের আক্রান্ত হচ্ছে রোগীরা। রোগীর সংখ্যা যে বাড়ছে, কেন বাড়ছে? বিশেষ করে রাজধানীতে বসে যখন আমরা আলাপ করছি, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আমাদের যে দুটো সিটি কর্পোরেশন সারা বছর ধরেই আমরা তাদের কাছে তাদের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করি, কিন্তু এবার তারা কি করেছে সেটি জানবো। কেন এই ভয়াবহ পরিস্থিতি? আজকের অতিথিরা সেই প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করবেন। এবং আমরা যেই স্ট্যাটিস্টিক্স আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা জেনেছি, তাতে এই মুহূর্তে মানে প্রায় 34,000-এর মতো রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকাতেই 24,000-এর মতো চিকিৎসা নিয়েছেন, হাসপাতালে 3,000-এর উপরে ভর্তি হয়েছেন, মৃত্যু 120 জনের মতো ঘটেছে। এসব স্ট্যাটিস্টিক্স, কিন্তু স্বাভাবিকভাবে আমরা পরিস্থিতি সম্পর্কে জানব। তিনজন অতিথি আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন, পরিচিত হব। গভীর রাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং এমিরিটাস অধ্যাপক। স্বাগত আপনাকে প্রফেসর এবিএম আবদুল্লাহ। আজকে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুবাইদুর রহমান, স্বাগত আপনাকে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ প্রফেসর ডক্টর কবিরুল বাশার, স্বাগত আপনাকেও। আর আমরা ঢাকার বাইরের একজন অতিথিকে যুক্ত করেছি, তার কাছ থেকেও জানবো বিভিন্ন শহরে আসলে ডেঙ্গুর প্রকোপ হয়েছে। তো কক্সবাজারের চিত্রটি আমরা জানবার জন্য আমাদের সঙ্গে যুক্ত করব ডক্টর মমিনুর রহমান, তিনি কক্সবাজার সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই চারজন অতিথি নিয়ে আজকের আলোচনা। আমি শুরু করতে চাই শিক্ষকের কাছ থেকে। ডক্টর কবিরুল বাশার, আপনি নিশ্চয়ই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ভার্সন আপনার কাছ থেকে পাবো যে এবারের চিত্রটা আসলে কেমন, অবজেক্টিভলি যদি আমাদেরকে জানান যে রাজধানীর চিত্রটা কেমন সারা দেশে, এবং এটা অন্য বছরের তুলনায় কেন এটাকে আমরা এত বিপজ্জনক বলছি বা খারাপ বলছি এবার। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আপনারা জানেন যে এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস, এই দুটি মশা বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই আছে। অপরিকল্পিত নগরায়নের ফলে এই বাংলাদেশের সব জেলাতেই এখন এই ডেঙ্গুর যে বাহক, এই মশাটি পাওয়া যায়। ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাই হচ্ছে 95% ডেঙ্গু রোগের জন্য দায়ী, আর অ্যালবোপিক্টাস হচ্ছে 5% ডেঙ্গু রোগের জন্য দায়ী। এখন এই যে মশাটি, এই মশাটি একটি মৌসুম এ ওঠানামা করে। যখন বৃষ্টিপাত শুরু হয় আমাদের দেশে জুন মাসে বা মে মাসে, তখন থেকে এটির প্রজননটা বৃদ্ধি পেতে থাকে এবং এটি সাধারণত অক্টোবরে এসে শেষ হয়। কিন্তু এবছর তার ব্যতিক্রম। এবছর আমরা এই মাসে, অক্টোবর মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী দেখছি, যেটি বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। 2000 সাল থেকে 2021 সালের মধ্যে আমরা যদি ডেঙ্গুর যে ডেটা সেগুলো অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় কোনো বছর আগস্ট অথবা কোনো বছর সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু এবছর তার ব্যতিক্রম। এবছর আমরা অক্টোবরে এর ভয়াবহতা দেখছি। এর কারণ হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনের একটি ইম্প্যাক্ট আছে। আপনি দেখেছেন যে এত কঠিন করে বললে আমরা বুঝবো না। আমরা বলতে যে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, প্রস্তুতির একটা ব্যাপার আছে। সেখানে কি এটা কি শুধু জলবায়ুগত কারণেই এবার বেড়ে গেল, নাকি আমাদের শহরের যে কিছু ব্যবস্থাপনাগত কিছু ত্রুটি আমরা দেখি, বা সেটার প্রতি আমাদের নগরবাসী হিসাবে আমাদের দৃষ্টি চলে যায় যে আমরা আগাম যথাযথ প্রস্তুতি নিয়েছি কিনা, বা সারা বছর ধরে যে কাজগুলো করার কথা হয় সেগুলো আমরা করেছি কিনা? একজন অ্যানালিস্ট হিসেবে আপনি ওইটা বলেন। এখানে আপনি একটা ফ্যাক্টরের সাথে ডেঙ্গু কিন্তু
ওঠানামা করে না। আচ্ছা, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, যেমন আপনার একটা হচ্ছে বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা। এই কয়েকটিকে, এই 5টি প্যারামিটারকে আমরা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, তখন ডেঙ্গু কীরকম হবে সেটা বলা যায়। এখন এই 5টা ফ্যাক্টর কিভাবে রোল প্লে করে, তার মধ্যে এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা যদি আমি বলি, ধরুন এখানে একটা এই রুমের মধ্যে 100 মশা আছে, এডিস মশা, কিন্তু এই রুমের মধ্যে একজন ডেঙ্গু রোগীও নাই, তাহলে কিন্তু সে আর ডেঙ্গু রোগটা ছড়াতে পারছে না। কারণ এডিস মশা থাকলেও যদি ডেঙ্গু রোগী না থাকে, তাহলে সে কিন্তু ডেঙ্গু রোগটা ট্রান্সমিট করতে পারছে না। এখন আপনার পয়েন্টে আমি আসি, আপনি যে কথাটা জিজ্ঞেস করছিলেন যে আমরা কি ম্যানেজমেন্ট করতে পারছি কিনা। সেখানে বছরের শুরুতে যখন ডেঙ্গুটা ধরেন প্রথম ডেঙ্গু হলো 5 জন মানুষের বা 1 জন মানুষের, ওই লোকটি যদি আমরা মশারির ভিতরে কনফাইন করে দিতে পারতাম, ওই লোকটিকে যদি অন্য কোনো মশা আর এই এডিস মশাটা কামড়াতে না পারতো, তাহলে কিন্তু ওই রোগী থেকে আরও রোগী তৈরি হতো না। এখানে মশার সাথে মানুষের যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটিকে ভেঙে দিতে হয়। ভেঙে দেওয়ার 2টি প্রক্রিয়া আছে। একটি প্রক্রিয়া হচ্ছে মশাগুলোকে মেরে দিতে হবে, অথবা ডেঙ্গু রোগীকে আপনাকে কনফাইন করতে হবে। আমি আসছি আপনার কাছে প্রফেসর আব্দুল্লাহ। আমরা যে মশা নিয়ন্ত্রণের যে কার্যক্রমটা, এটাই যদি প্রাথমিকভাবে যদি আমরা ফোকাস করি, তাহলে তো ধরেন এডিস বলেন বা অন্য যে কোনো জেনারেল মশাই বলেন না কেন, সেগুলোকে তো আগে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের একটা উদ্যোগ নিতে হবে। দুটো সিটি কর্পোরেশন, একজন আমাদের এখানে একজন কর্মকর্তা আছেন, সিটি কর্পোরেশনের কাছে আমাদের যে প্রাথমিক প্রত্যাশা, সেই জায়গাতে আপনার অবজারভেশন কি, যে ওনারা কতটা প্রস্তুতি নিয়েছেন এই মানে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য, আগাম প্রস্তুতিটা কেমন ছিল? না, ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো শুরুতে আমি বললেন ইতিমধ্যেই প্রায় 120 জন মতো লোক কিন্তু মারা গেছে, তাই না? জি। আবার এই একদিন আগে চিত্রাঙ্গেও তো প্রায় 28 জন লোক মারা গেছে না, চিত্রাঙ্গ, তাই না? এবং অনেক তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যে কথাটা বললেন, যদিও আপনি বললেন যে আমরা প্রস্তুতি কেমন নিচ্ছি, আমরা নির্মূল করতে, এটা মশা কন্ট্রোল করতে পারছি না, সিটি কর্পোরেশনকেই দায়ী করছি। আসলে সিটি কর্পোরেশন তো একা দায়ী না এটা, কারণ এই মশা তো এডিস মশা, তাই না? এটা তো বৃষ্টিপাতের সাথে সম্পর্ক আছে অলরেডি, তো আপনি জানলেন, কোভিড ভাষা শব্দ সুন্দর করেই বললেন। তো বৃষ্টি যদি, আর বৃষ্টির একটা ব্যাপার আছে, যদি একদম মুষলধারে ভাষায় নিয়ে যেত তাহলে কিন্তু হতো না। এই অল্প অল্প একটু একটু করে হয়তো কয়েকদিন পর পর একটু একটু হয়, একটু পানি জমলেই মশাগুলো কিন্তু এটা তার একটা সুন্দর প্রজনন ক্ষেত্র, ওখানেই ডিম পাড়া শুরু করে। এবং একটা মশা থেকে শত শত মশা তৈরি হয়, সবগুলি কিন্তু এডিস বাহিত মশা, মানে ডেঙ্গু বাহিত মশা। এই মশাগুলো কিন্তু আবার ঘরে যাচ্ছে। আপনার আমার ঘরে সুন্দর সুন্দর বিল্ডিং যেখানে আছে, কারণ নগরায়ণ যত বেশি সুন্দর, এই মশাগুলো বাইরে থাকে না, এরা সুন্দর সুন্দর ঘর বাড়িতে থাকতে পছন্দ করে, বলে গৃহপালিত মশা বা ডোমেস্টিক মশা। একসময় কেউ ঠাট্টা করে বলতো ভদ্র মশা। এই নোংরা আজেবাজে জায়গায় বস্তিতে সাধারণত এগুলো থাকে না, ভালো ভালো ঘর বাড়িতে থাকে। সুতরাং আমাদের দুইটা কিন্তু ফ্যাক্টর জড়িত। সিটি কর্পোরেশন তার শুধু ঢাকার কথা যদিও বলা হচ্ছে, এটা কিন্তু আর শহরে নাই, সারা বাংলাদেশেই ছড়াই গেছে, সব শহরে, খালি ঢাকায় বেশি, 34,000 হয়তো ঢাকাতে, অনেক বেশি। এবারে যে রোহিঙ্গাদের হয়েছে, কক্সবাজার হয়েছে, অনেক জায়গায়, সেটা বেশি, এটা সত্য। কিন্তু একসময় মনে করে শুধু বোধহয় শহরেই হয়, এখন গ্রামে বলতে মানে উপজেলার বলে সুন্দর ঘর বাড়ি আছে, ওখানে কিন্তু ছড়ায় পড়ছে, তাই না? তো এখানে যাই হোক, তো ঢাকার কথাই বলি, সিটি কর্পোরেশন কিন্তু একা এটা পারবে না। আমার ঘরে গিয়ে 20 তলা বিল্ডিং তো রয়ে গেছে, ওখানে কিন্তু মশা প্রচুর, ওখানে জমা পানি যেখানেই থাকে মশাগুলো কিন্তু ডিম পারবে। আপনি যে কোনো ওখানে বলেন, যে ফুলের টবে বলেন, এসি ফ্রিজের নিচে বলেন, কমোড আছে, কেউ তো কমোডটা ফ্লাশ না করে হয়তো ঘর ছুটিতে চলে গেছে, 5 দিন 10 দিন পরে আসলো, ওর মধ্যে কিন্তু মশার সুন্দর একটা প্রজনন ক্ষেত্র। ইভেন ছাদ বাগানে, আজকাল ছাদ বাগান, ছাদ চাষ, এগুলো তো হচ্ছে, তাই না? নির্মাণাধীন ভবন আছে। তাহলে তো স্যার বলতে হবে যে এই বছর 34,000, সামনের বছর এটা 1 লাখ হয়ে যাবে, হতে পারে না, তা হবেই তা না। কিন্তু ব্যাপারটা হলো না, এটা কেন বলছি, আমরা সিটি কর্পোরেশনকে শুধু দায়িত্ব তাদের উপর দিয়ে আমরা কিছু করবো না, এটা কিন্তু না, এটা সবার দায়িত্ব। আমি পয়েন্টে আসতেছি, আমি আমার ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, সিটি কর্পোরেশন একা পারে, আমার ঘরে গিয়ে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না। অর্থাৎ এটা সবাইকে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে যদি আমরা এটা না করি, তাহলে মশা আপনি নির্মূল করতে পারবেন না, নিয়ন্ত্রণ করা একটা কঠিন। তাহলে আমরা সিটি কর্পোরেশন কর্মকর্তার কাছে শুনি যে চ্যালেঞ্জটা কোথায়। আসলে দেখুন, চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, এবং চ্যালেঞ্জ নিয়েই তো আমাদেরকে বাঁচতে হবে, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আমরা ঠিক সেই কাজটি করছি, আমরা মোকাবেলা করছি চ্যালেঞ্জকে। অর্থাৎ আপনারা দেখুন, এই বছরের শুরুতেই আপনার মনসুন শুরুর আগে, অর্থাৎ রেনি সিজনের আগে প্রি মনসুন একটা সার্ভে করেছিল সিডিসি থেকে। তারা কিন্তু ওখানে একটা ফোরকাস্ট করেছিল যে এই বছরে মশার ঘনত্ব এবং ডেঙ্গি রোগীর সংখ্যা 2019 সালকেও ছাড়িয়ে যাবে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সেই ফোরকাস্টটাকে
অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছিলাম, নিয়ে আমরা মাঠে থেকেছি, কাজ করেছি, এবং যার কারণে এখন হয়তো আমরা দেখছি যে প্রায় 34,000 পেশেন্ট হয়েছে, কিন্তু আমরা যে ফোরকাস্ট করেছিলাম যে 2019-এর চেয়েও বেশি হবে, অর্থাৎ 2019 সালে কিন্তু 1,01,334 জন পেশেন্ট হয়েছিল, এবং তো সেই তুলনায় কিন্তু এখন পর্যন্ত কম রয়েছে, এবং কম হয়েছে মেবি এমনও হতে পারে যে ওনাদের ফোরকাস্টটা অবশ্যই সঠিক ছিল, আমরা মাঠে কাজ করেছি বলে সংখ্যাটাকে নিচে নামিয়ে আনা গেছে। তবে হ্যাঁ, চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো রয়েছে, যেটা আমাদের দুইজন বিজ্ঞ আলোচক অলরেডি বলেছেন, যে ঢাকা সিটি একটা খুবই অপরিকল্পিত একটা নগরী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং অপরিকল্পিত হয়েই কিন্তু থেমে নেই, প্রতিদিন অপরিকল্পিতভাবেই কিন্তু বেড়ে উঠছে ঢাকা। এবং দেখুন যে এই ঢাকা সিটিতে আমার টোটাল দেশের লোক সংখ্যার 12% বাস করছে ঢাকা সিটিতে, এবং তার আমি যদি আবার টোটাল আরবান পপুলেশন দেখি, তাহলে আপনার দেশের টোটাল আরবান পপুলেশনের 32% বাস করে ঢাকা সিটিতে। তো আবার তার আবার 1/3, অর্থাৎ আমার টোটাল যে পপুলেশন ঢাকার, তার 1/3 বাস করে হলো বস্তিতে, অর্থাৎ আনহাইজিনিক কন্ডিশনে বসবাস করছে, এবং সেখানে কিন্তু মানে যত্রতত্র বাড়িঘর তৈরি করা হচ্ছে, এবং এগুলোর কারণে আমরা কিন্তু সব জায়গায় ঠিকভাবে অ্যাপ্রোচও করা যায় না, সব জায়গায় কিন্তু স্যাটিসফ্যাক্টরিভাবে আমরা কিন্তু মসকিটো কন্ট্রোল অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু করতে পারি না। পাশাপাশি আবার এই বছরে আপনারা দেখছেন যে আশঙ্কাজনকভাবে, অন্যান্য আগে বলা হতো যে আপনার ডেঙ্গি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক রোগ, কিন্তু এইবারে কিন্তু আমরা দেখছি যে না, শুধু ঢাকা কেন্দ্রিক না, এটা সারা দেশেই ছড়িয়ে পড়েছে, 58টা জেলায় হয়েছে। তো 64টা জেলা, আমার মনে হয় যে হয়তো কিছুদিন পরে এটাও শুনতে পাবেন যে 64 জেলাতেই হয়েছে, অর্থাৎ সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে। অক্টোবরের পরেও এটা না, এটা আমি সেটা বলছি না, যে আমি বলছি যে কোনো একটা সময় আপনি জানবেন হয়তো যে এটা সারা দেশে সব জায়গাতেই হয়। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এখন আমাদের পরিসংখ্যান বলছে যে দেশে 512টা শহর রয়েছে, 512টা, অর্থাৎ উপজেলাগুলোও কিন্তু এখন শহরের আদলে গড়ে উঠেছে, এবং সেখানে হাই রাইজ বিল্ডিং রয়েছে। আর নগরায়নের সাথে খুবই সম্পর্কিত আপনার এই এডিস মশার ব্রিডিং এবং এটার বংশবৃদ্ধি। কিন্তু এটা যে একটা ইনক্রিজিং বা অ্যালার্মিং একটা ট্রেন্ড, জি, এটাকে প্রপার অ্যাপ্রোচ নিয়ে নিয়ন্ত্রণ করার যে কর্মসূচি, আমি যেটা প্রথমেই বুঝবার চেষ্টা করছিলাম যে এটা একটা ব্যবস্থাপনার অংশ। এখন আমরা তো আলোচনার মধ্যে যদি একটু ছেড়ে দিই যে দিস ইজ আর মানে কি বলে যে একটা রিয়ালিটি, এটাকে আর অস্বীকার করার কোনো উপায় নেই, আমাদের এটা লিভ ইন অথবা লিভ টুগেদার করতে হবে ডেঙ্গুর সঙ্গে, এটা আগামী দিনগুলোতে আরও খারাপ অবস্থা দিবে যায়। বিষয়টাকে আমাদের এইভাবে দেখবো আমরা? জি না, আমরা সেভাবে দেখছি না। আমি কক্সবাজার একটু যেতে চাই ডক্টর মমিনুর রহমানের কাছে, কক্সবাজার সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা এখানে রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আপনার অভিজ্ঞতা থেকে কি দেখছেন, কক্সবাজারের কি অবস্থা? কক্সবাজারে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছে আজকে 46 জন। আমাদের গড়ে গত কয়েকদিন ধরে 40, 45, 43 এভাবে ভর্তি থাকছে, এবং এর সেপ্টেম্বর মাসে গড়ে ভর্তি ছিল 64, 65 এই ধরনের। আমাদের টোটাল এই পর্যন্ত আমরা এখানে ভর্তি হয়েছে 1260 জনের মতো, এবং মৃত্যু হয়েছে 22 জন আমাদের সদর হাসপাতালে। তো এই যে রোগীর সংখ্যা, এটা কি কারণ আপনার কাছে কি মনে হয়? কক্সবাজারের মানে প্রস্তুতির কি অভাব ছিল, নাকি সেখানকার এডিস মশার প্রজননের বিষয়টি নিয়ন্ত্রিত নয়, মানে ব্যবস্থাপনাগত কোনো ত্রুটি আছে, নাকি এটাই স্বাভাবিক চিত্র, রাজধানীর মতোই, রাজধানীর চেয়ে অনেক কম? কোন দিক থেকে আপনি দেখবেন ব্যাপারটাকে? গত বছর এত ডেঙ্গু রোগী ছিল না, এই বছরই ডেঙ্গু রোগী বেশি। এর বেশির কারণ হচ্ছে যে কক্সবাজার শহরে আসলে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ কাজ হচ্ছে, রাস্তাগুলি পুরনো রাস্তা ভেঙে নতুন করে রাস্তা করা হচ্ছে, ড্রেন করা হচ্ছে। এই বিভিন্ন কনস্ট্রাকশন কাজের কারণে এই ড্রেন গুলো বা পূর্বের ড্রেন গুলো যে ব্লক হয়ে আছে, এই ব্লকের কারণে পানি জমে আছে, এবং বিভিন্ন রাস্তার কাজের কারণে বিভিন্ন খানাখন্দে পানি জমে আছে। এইসবই আসলে মূল কারণ এখানে বেশি হওয়ার। তো আগাম কি কোনো প্রস্তুতি কথা ভেবেছিল আপনার শহর কর্তৃপক্ষ? শহর কর্তৃপক্ষ কিছু কিছু ব্যবস্থা নিয়েছিল তারা, কিন্তু আসলে সেটা মনে হয় যথার্থ হয়নি আর কি।
হয়তো আরো যেহেতু তাদের কনস্ট্রাকশন কাজগুলো তারা শেষ করতে পারেনি, সে কারণে আসলে সমস্যাগুলো বেশি হয়েছে। তো এমনিতে পেশেন্টদের যে স্বাস্থ্য সেবা বা রোগীদের যে সেবার মান সেটা কেমন? তারা কি যথাযথ সেবা পাচ্ছে? স্বাস্থ্য সেবা আমরা আমাদের প্রতিটি মেডিসিন ওয়ার্ডে এবং শিশু ওয়ার্ডে আমরা আলাদা ডেঙ্গু ব্লক করেছি এবং ডেঙ্গু রোগীগুলি আমরা 24 ঘন্টা যাতে মশারি খাটিয়ে থাকে সে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের যথেষ্ট পরিমাণে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার এবং নার্স রয়েছে। আমাদের ঔষধ এবং স্যালাইন যথেষ্ট পরিমাণে মজুদ আছে এবং আমাদের চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি হচ্ছে না। আমরা যথাসময়ে যথাযথ চিকিৎসা দিচ্ছি এবং যে রোগীগুলি মারা গিয়েছে সেগুলি আসলে বিভিন্ন ক্যাম্প থেকে এবং উপজেলা থেকে রেফার্ড হয়ে এসছে এবং খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে এসেছিল। এই ক্রিটিক্যাল কন্ডিশনে আসার কারণে রোগীগুলো আসলে এবং ওদের বিভিন্ন মাল্টি অর্গান ইনভলভমেন্ট ছিল, যে কারণে ওই পেশেন্টগুলি মারা যায়। যে একজন হেলথ প্রফেশনাল হিসেবে আপনার প্রেডিকশন কি? যেই শহরের চিত্র তো আপনি এই বছর তো আপনি বললেনই, আগামী দিনগুলোতে কি এভাবেই চলতে থাকবে নাকি এটা নিয়ন্ত্রণের কোনো কি বলবো যে পরিকল্পনা বা সুযোগ আছে? এটা নিয়ন্ত্রণের সুযোগ আছে। আমাদের প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ আসলে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ যৌথভাবে আসলে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের ডেঙ্গুর যে মৌসুম জুলাই মাস, সেই জুলাই মাসের আগে ব্যবস্থাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে নালা নর্দমা আছে সেগুলো পরিষ্কার করে বিভিন্ন যে কনস্ট্রাকশন কাজের অসমাপ্ত আছে তা সমাপ্ত করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে, এই জন্য প্রচারণা চালাতে হবে। জি, আপনি সুযোগ থাকলে আমাদের সঙ্গে থাকুন, যদি আমরা পারি আপনার সঙ্গে আরেকবার যুক্ত হব। স্যার, উনি সাধারণভাবে যেটা বললেন যে নিয়ন্ত্রণের সুযোগ আছে, এটা তো ধরেন যে একটা মানে প্রতি বছরের একটা প্রবলেম, তাই না? তো প্রতি বছর প্রবলেম হলে আমি এটা বিশেষজ্ঞ নই, কিন্তু আমি সাধারণভাবে যেটা দেখে বুঝলাম যে এটা আমরা তো এটাকে ইনএভিটেবল হিসেবে দেখছি, যে আলোচনার জন্য শুনলাম, কিন্তু একই সঙ্গে আপনার কিছু একটা সার্ভিলেন্সের ব্যাপার আছে, আউটব্রেক প্রিপেয়ারনেসের কিছু ব্যাপার থাকে, আপনার ভেক্টর কন্ট্রোলের জন্য কিছু মেজার থাকে, সেগুলো এর আগে আপনার কোভিডের আগে আমগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছিল, যেটা আপনি 19-এর কথা বললেন, ওই বছর অনেক আলোচনা হয়েছে। সিটি কর্পোরেশনের ভেক্টর ম্যানেজমেন্টের জন্য অনেক প্রস্তুতি নিয়েছে, মেয়েরা মাঠে নেমেছে, তারপরে বিশেষ কায়দায় কীভাবে এডিস মশা এগুলো নিয়ন্ত্রণ করা যায় সেগুলোর ব্যাপারে আলোচনা শোনা গেছে। কিন্তু এখনকার আলোচনায় মনে হচ্ছে যেন এটা একটা ইনক্রিজিং রিয়ালিটি, এটা এইভাবেই আমাদেরকে থাকতে হবে। আপনি কি মনে করেন? না, একেবারে ইনক্রিজিং রিয়ালিটি এইভাবেই থাকতে হবে সেটা আমি মনে করি না, কারণ নিয়ন্ত্রণ তো করতে হবে আমাদেরকে। নির্মূল হয়তো হবে না, কিন্তু নিয়ন্ত্রণ অসম্ভব না, কারণ শত্রু তো আমরা চিনি, এডিস মশা, তাই তো, স্পেশাল একটা মশা। তাই মশা মারার, যদি মশার প্রজনন ক্ষেত্র যদি আমরা ধ্বংস করি, মশা যেগুলো জীবিত আছে এগুলো যদি মারার ব্যবস্থা করি, এবং মশার কামড় থেকে আমাকে নিজেকেও বাঁচাইতে হবে, এটাও, এই তিনটেভাবে যদি আমরা আগাই তাহলে এটা নিয়ন্ত্রণ তো খুব কঠিন ব্যাপার না আসলে। আরেকটা ব্যাপার হলো, অনেক সময় যেটা তো বাস্তব সত্য, যখনই ডেঙ্গু শুরু হয় তখন তো মশা মারার তুড়জুড় শুরু হয়। সারা বছর কিন্তু এটা খবরটা কমই থাকে আর কি। তা আমার মনে হয় সারা বছর ব্যাপী সবাই যদি আমরা এটা নিয়ন্ত্রণে, মশা যেগুলো আমি বললাম প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে, মশাকেও মারতে হবে, এবং আমরা যাদের মশা যাতে কামড়ে সেটার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আপনার প্রিপেয়ারনেস মানে জনসচেতনতার ব্যাপার তো অবশ্যই। আরেকটা পয়েন্ট বলি আমি, সেটা হলো আমাদের একটা সমন্বয় দরকার। যেমন ঢাকা উত্তর দক্ষিণ সমন্বয়ের মাধ্যমে যদি কাজ নাই, উত্তরে যদি মশা মারেন দক্ষিণে খবর নাই, তাহলে সব মশা উড়ে কিন্তু এদিকে চলে আসবে, কারণ মশা তো আসতে আর কোনো কষ্ট লাগবে না। আরও আছে ঢাকা শহরের অনেক কিছু, শুধু সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু না, রাজুক আছে, ভূমি মন্ত্রণালয় আছে, তাই না, তারপরে যে সিভিল এভিয়েশন, এয়ারপোর্ট যেটা, তাদের আলাদা, এখানেও কিন্তু একটা সমন্বয়ের দরকার আছে। সবাই যদি সমন্বয়ভাবে আমরা কার্যক্রম চালাই সেটাও করতে হবে। আর যে কথাটা বললেন জনসচেতনতা, জনসম্পৃক্ততাটাও কিন্তু বাড়াইতে হবে। জনসম্পৃক্ততা বলে জনপ্রতিনিধি, যারা যুবক, ছাত্র যুবক জনতা, যারা সবসময় বলে মসজিদের ইমাম সাহেব, এরকম সবাই মিলে, বা যে ওয়ার্ড যারা কমিশনার আছে, সবাই মিলে যদি আমরা কার্যক্রম চালাই, প্রচার প্রচারণা চালাই, জনগণ যদি আমরা সচেতন করি, তাহলেও এটা করতে হবে, তাহলে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু আমি আরেকটা কথা বারবার বলছি, এই মশা কিন্তু গৃহপালিত মশা। আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। কোথাও যেন
5 দিনে বেশি জমা পানি না থাকে, কারণ ওই মশা ডিম পাড়ার সুযোগ এখনই রয়ে গেছে। এগুলো তো পরিষ্কার দায়িত্ব আমাকেই নিতে হবে। একেবারে এসির নিচে বলেন, ফ্রিজের নিচে বলেন, ছাদে বলেন, ঘরের চতুর্পাশে, এবার নির্মাণাধীন ভবন পানি দেওয়া হয়তো ওখানেও কিন্তু মশা ডিম পারে। অনেক বিল্ডিং এর যে নিচে ধরেন গ্যারেজ বা ইয়ে থাকে, যে কার পার্কিং যেখানে থাকে ওখানেও জমা পানি থাকে। সুতরাং পানি যেখানে জমা পাবে ওখানেই মশাগুলো কিন্তু ডিম পারবে। সুতরাং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব তো আমাকেও নিতে হবে। অর্থাৎ প্রশাসন, জনগণ সবার কিন্তু সম্পৃক্ততা খুবই জরুরি, না হলে কিন্তু একা কারো পক্ষে এটা নির্মূল করা ভালো একটা প্রশ্ন স্যার বলেছেন, কঠিন হবে। জি, ব্রিগেডিয়ার জোবাইদুর রহমান, এখানে স্যার যেটা বলেছেন যে এক ধরনের ইফেক্টিভ কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে বা কোলাবোরেশন আনতে হবে বা কোঅর্ডিনেশন আনতে হবে, কিন্তু এটা তো একটা মুরব্বী আছেন, সেই মুরব্বী তো আমরা আপনাদেরকে মনে করি, তো সেই কোলাবোরেশন, পার্টনারশিপ, কমিউনিকেশন কিংবা অ্যাওয়ারনেস, রিসোর্স মোবিলাইজেশন এই ম্যানেজমেন্টের জন্য এগুলা কি এডিকুয়েটলি দুই সিটি কর্পোরেশন কি করতে পেরেছে বা পারছে? আমি মনে করি যে আসলে তো আমাদের সবারই সম্পদ তো কারোই অসীম নয়, সম্পদ রিসোর্স আমাদের যা রয়েছে আমরা সেটা নিয়ে কিন্তু আমরা মাঠে আছি, আমরা কাজগুলো করছি এবং সমন্বয়ের সাথে কিন্তু আমরা কাজগুলো করছি। সমন্বয় মানে কি, আপনার মনে করুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে, দক্ষিণ করছে না, তা কিন্তু হচ্ছে না। এই প্রশ্নটা আমি আপনাকে জাস্ট এই জিনিসটাই বলছি, অর্থাৎ সমন্বয় কিন্তু রয়েছে। কিভাবে রয়েছে? এখন মনে করুন যে আমাদের লেভেলে কিন্তু যোগাযোগ হচ্ছে, একটা আমরা যখন একটা প্রোগ্রাম নিচ্ছি তারাও তখন জানছে যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, ওরাও কিন্তু অনুরূপ একটা প্রোগ্রাম নিচ্ছে, অথবা সাউথ একটা প্রোগ্রাম নিতে যাচ্ছে, আমাদের সাথে যখন কমিউনিকেট করছে আমরাও কিন্তু অনুরূপ আরেকটা প্রোগ্রাম নিতে যাচ্ছি। এভাবে কিন্তু কাজগুলো কিন্তু সমন্বয়ের সাথেই হচ্ছে। তো ডেফিনেটলি ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, আলাদা মেয়র আছেন, আলাদা সিটি কর্পোরেশন, কাজে আলাদাভাবে কাজগুলো হয়, কিন্তু এমন কিন্তু কখনোই হচ্ছে না। আপনার কথার মাঝখানে আমি একটু ওনার কাছ থেকে একটু মতামত নিই যে এই যে ওনারা যে কাজগুলো করছেন এটার সঙ্গে তো আমাদের ক্যাপাসিটির প্রশ্নটা খুব বড় করে জড়িত। ক্যাপাসিটি, সেটা আপনি কি মনে করেন এই আমাদের যে এক্সিস্টিং যে ম্যানেজমেন্ট আছেন ওনাদের ক্যাপাসিটি কতটা আছে টু কি বলবো যে কনফ্রন্ট দিস ইনক্রিজিং চ্যালেঞ্জ? এখানে ক্যাপাসিটির ক্ষেত্রে আমি যদি বলি, ক্যাপাসিটি কয়েক ধরনের। একটা হচ্ছে জনবল। এখানে মানে উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন অথবা সারা বাংলাদেশের কথায় বলেন, দক্ষ জনবল এই লাইনে খুব অভাব আছে। এখানে আমি উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু কীটতত্ত্ববিদ একজন আছেন এখন, এই বাস্তবতা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। সে কিন্তু ভাড়া করা, সেও কিন্তু মানে ডেপুটেশনে এসছেন। দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন আছেন। সারা বাংলাদেশের অন্য জায়গার চিত্রটা আমি নাই বলি, কিছুই নাই। আরেকটি হচ্ছে লজিস্টিক্স, যেমন আপনার মশা মারার যে মেশিন, ফগিং মেশিন, লার্ভিসেটিং মেশিন, হুইলবারো মেশিন অথবা ভেহিকেল মাউন্টেড ফগিং মেশিন, এই যে মেশিনারিজ, এই মেশিনারিজের এখন উত্তর সিটি কর্পোরেশনে খুব খারাপ অবস্থা তা না। উত্তর সিটি কর্পোরেশন এই মেশিনারিজ যথেষ্ট ভালো আছে আমি যতটুকু জেনেছি। 3 নাম্বার হচ্ছে কীটনাশক, যে কীটনাশক দিয়ে মশাটা মারা হয়। কীটনাশক উড়ন্ত মশা মারার জন্য যে ফগিং করা হয়, এটি এখানে ম্যালাথিয়ন ব্যবহার হচ্ছে, লার্ভিসেটিং এজেন্ট টেমিফস এবং নোভাইলুরন ব্যবহার হচ্ছে, সেটাও স্বল্পতা নাই। একটু ইনসার্ট করি, এর আগে তো এই ওষুধের কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সেটা কি এখনো বিদ্যমান আছে মনে হয়? এটি আসলে কি জানেন, যখন একটি কীটনাশক আমরা যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করি, ল্যাবরেটরিতে একটি কীটনাশক যখন 98 ভাগ বা 90 ভাগ ফলাফল দেয়, সেই ফগিংটাই আপনি যখন মাঠ পর্যায়ে করতে যাবেন সেখানে আপনি ফলাফল পাবেন ম্যাক্সিমাম হলে 25 থেকে 30 ভাগ। কারণ এখানে অনেক সীমাবদ্ধতা কিন্তু মাঠ পর্যায়ে আছে, যেটি ল্যাবরেটরিতে নাই। কারণ দেখেন এখানে যে ফগিংয়ের যে মেশিনটা আছে, সেই মেশিনটার নজেল সাইজ কত, ড্রপলেট সাইজ কত বেরোচ্ছে, সেই মেশিনটা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে সেই মেশিনটা কি বাতাসের বেগের দিকে যাচ্ছে না বাতাসের বিপরীত দিকে যাচ্ছে, সেখানে একটি বিষয় আছে। মেশিনটা যখন ফগিং করে যাচ্ছেন সেখানে মশাটা কোন দিকে আছে, ফগিং এর বেগটা অনেক হাইলি টেকনিক্যাল বিষয় বলছেন, কিন্তু আমি যেটা ইঙ্গিত করার চেষ্টা করছি যে এখানে আনফেয়ার মিনসের ব্যাপারটা কিন্তু বড় করে আসে, যে আপনি যেই প্রকিউরমেন্টটা করলেন সেই প্রকিউরমেন্টের যে আপনার যে উপাদানগুলো থাকার কথা যথাযথ মাত্রায় আছে কিনা, এবং সেখানে দুর্নীতির মাধ্যমে এইগুলোর কার্যকারিতাটা অনেক হ্রাস পেয়ে যায়, এবং যে উদ্দেশ্য নিয়ে এগুলো আনা হয় করা হয়, এগুলো নিয়ে আগে প্রশ্ন উঠেছে। এখন আমি আপনি প্রসঙ্গ ধরেই বলি, জাস্ট দেখুন এই যে আমাদের যে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড যে আমরা ইয়েগুলো আমরা নিয়ে আসছি, কীটনাশকগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো যে একটা সময় ছিল, কোনো একটা সময় এখন থেকে বেশ কয়েক বছর আগে, এটা একটা
সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের মাধ্যমে এই জিনিসগুলোকে ইম্পোর্ট করা হতো এবং তারাই মনোপলি বিজনেস করত। আমাদের বর্তমান মেয়র উনি দায়িত্ব গ্রহণ করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে এই সিন্ডিকেটটাকে উনি ভেঙে দিয়েছেন এবং এখন কিন্তু আমরা সরাসরি ইম্পোর্ট করছি সিটি কর্পোরেশন থেকে আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করছি এই আপনার লার্ভিসাইড এবং অ্যাডাল্টসাইডগুলো, এবং ইম্পোর্ট করার পরে এগুলো মাঠ পর্যায়ে প্রয়োগের আগে আমরা 3টা ল্যাবরেটরিতে পরীক্ষা করছি। একটা আমাদের নিজস্ব ল্যাবরেটরি রয়েছে, একটা আপনার IDCR এর ল্যাবরেটরিতে আমরা পাঠাই পরীক্ষার জন্য, আরেকটা হলো আপনার প্ল্যান্ট প্রোটেকশন উইং রয়েছে যেটা আপনার এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের, সেখানে একটা পরীক্ষা করা হয়। এবং এই দুটো প্রতিষ্ঠান IDCR এবং আপনার প্ল্যান্ট প্রোটেকশন উইং, সেইখান থেকেও কিন্তু সায়েন্টিস্টরা আসেন আমাদের এইখানে। যখন আমাদের ল্যাবেও পরীক্ষা করা হয় তখন তারাও প্রেজেন্ট, এই একটা কমিটির মাধ্যমে এটা টেস্টগুলো করা হয় এবং সেই কমিটিতে তারাও মেম্বার হিসেবে উনি একটা খুবই ইম্পর্টেন্ট, একটা ভাইটাল ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, যেটা যে ক্যাপাসিটি কথা যখন বলা হলো তখন উনি সুনির্দিষ্টভাবে বললেন যে আমাদের কীটতত্ত্ববিদ বলতে যা ওরকম নাই, থাকলেও হায়ার করা হচ্ছে। এগুলো তো আপনার পুরো কর্মসূচিটা বাস্তবায়ন করতে গেলে তো এই এক্সপার্টিজ আপনার লাগবে অবশ্যই, অবশ্যই। তো সেটা না হয়ে আপনি কিভাবে এই মেনেস আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করবেন? প্রসঙ্গটা আমি বলছি, তো মানে আমি ওভারঅল বলছি, শুধু কীটতত্ত্ববিদ না, মানে ওভারঅল ক্যাপাসিটি আমি বলছি। তো এখন আপনার এই যে আমরা যে এর মধ্যে আমরা যে 3টা ল্যাবে পরীক্ষা করছি এবং আমাদের স্ট্যান্ডার্ড সেট করা আছে যে 80%-এর বেশি কার্যকর হতে হবে তবে ল্যাবরেটরিতে, তবেই আমরা এটা মাঠ পর্যায়ে প্রয়োগ করব। এর আগে কিন্তু আমরা করি না। এবং আমরা যখন এই ল্যাবগুলোতে পরীক্ষা করছি তখন আমরা আরও যেটা করি যে 90%-এর চেয়ে ওপরে যেগুলো কার্যকরী সেগুলোকে আমরা মাঠ পর্যায়ে প্রয়োগ করি। প্রফেসর কবিরুল বাশার অত্যন্ত যৌক্তিকভাবেই বলেছেন যে হ্যাঁ, ডেফিনেটলি প্রায়োগিক দক্ষতা অবশ্যই থাকতে হবে। আমার একটা কর্মী যখন প্রয়োগ করবে তার হাঁটার স্পিড কত হবে, উইন্ড স্পিড থাকলে কিভাবে কোন দিকে দিতে হবে, নইলে আপনার ফগিংটা কোনো কাজে আসবে না। অর্থাৎ আপনার দেখা যাবে যে ধোঁয়া একদিকে চলে যাচ্ছে, মস্কিটো আরেক দিকে রয়েছে, এরকম জিনিসগুলো কিন্তু হতে পারে। এই জিনিসগুলোর জন্য আমরা, এবং এই পয়েন্টটা আমাদের অধ্যাপক কবিরুল বাশার উনিই প্রথম এইটা পয়েন্ট আউট করেছিলেন। আমি ওনার সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ হয় এবং আমরা তারপরে কি করেছি, প্রত্যেকটা অঞ্চলে আমাদের মশক কর্মীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি হাতে কলমে, যে এই জিনিসগুলো টেকনিক্যাল দিকগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেভাবে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। তো ডেফিনেটলি এটা যেটা উনি বলেছেন যে আমরা ইয়েতে যেটা ল্যাবরেটরিতে আপনার যদি 90% আমরা কার্যকরী পাই, সেটা অন গ্রাউন্ড বাস্তবে হয়তো অনেক ক্ষেত্রে কিন্তু লার্ভিসাইডের ক্ষেত্রে কিন্তু ওই একইভাবেই কার্যকর হবে। আর আপনার অ্যাডাল্টিসাইড যেটা আমরা ফগিং যেটা করছি সেটার ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমতে পারে, আপনার এটা ডিপেন্ড করবে তখন পরিবেশ, উইন্ড এবং অন্যান্য জিনিস। স্যার, একটা কথা আপনি যে বললেন এটা খুব পার্টিনেন্ট মনে হলো। আমাদের ওই যখন এই সিজনটা শুরু হয় তখন এটা নিয়ে নড়াচড়া বা ইভেন আমাদের মিডিয়ার কথাও যদি বলি তখন আমরা এটা নিয়ে আলাপ করছি, কিন্তু বাকি বছরের সময়টা এগুলোর প্রস্তুতির ব্যাপার নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। তো ভেক্টর কন্ট্রোলের তো এটা তো সারা বছরের কাজ, আমি জানি না উনি ভালো বলতে পারবেন। এখানে এই ভেক্টর কন্ট্রোলের যে মেজারগুলো বারবার যেটা এমফাসিস করার চেষ্টা করছে, এটা সারা বছরের প্রস্তুতির মধ্যে অন্তর্ভুক্ত হয় না কেন? মানে সবসময় কিন্তু আমরা যখন আমাদের স্ট্রাইক করে প্রবলেমটা, একটা আউটব্রেক হয়, তখন আমরা এখন আলোচনা করছি, খুব সিরিয়াস আলোচনা করছি যাতে করে এটাকে, এই ট্রেন্ডটাকে অ্যারেস্ট করা যায়, তাই না? না, সেটা ঠিকই বলছেন, কিন্তু যেটা বললেন ওনারা দুজন তো ভালো করেই বললেন, এটা অনেকেই বিভিন্ন সোর্স থেকে তো আমি জানতে পারছি ম্যান পাওয়ার কিন্তু আসলে খুব ক্রাইস, অতটা বেশি নাই। তারা যতই বলবে যে স্প্রে, যে ফগিং টগিং যেগুলো করে না, অত মানুষ কিন্তু, জনবল কিন্তু অতটা নাই, কাজ এত হয় বলে আমার মনে হয় না আর কি। কারণ আমার ব্যক্তিগত কথা, অনেক লোকের অভিযোগ দেন আমরা 6 মাসে কোনো মশা মারার কোনো লোকজনই দেখি না, কেউ আসে না, শুনি না, একটু হয়তো বিকেলে দিয়ে গেল, সকালে আর খবর নাই, এরকম আমিও চোখে পড়ে। এখন সেটা, সেই আলোচনা আমরা টেকনিক্যাল জার্গন দিয়ে যদি ওভারকাম করতে চাই তো হবে না, সেটা বাস্তবে কিন্তু এইটাই, লোকেরা কিন্তু কমপ্লেন করে, রীতিমতো কমপ্লেন করছে। তারপরে যে যদিও এই টেস্ট করা হয় যে যেগুলো আমরা যেগুলো লার্ভিসাইড বা ধরেন অ্যাডাল্ট মশা যেগুলো কিলের জন্য যা যা করা হয়, পাবলিক তো কমপ্লেন করে, এগুলো ভেজাল ওষুধ, কাজকর্ম করে না করে কি হয়, ওরা দিয়ে যায়, মশা তো মরে না, এইসব কথা তো লোকজন বলে। তো এখন কথা হলো যে টেকনিক্যাল আর বাস্তবতা এটার যদি সামঞ্জস্য না থাকে তাহলে তো হয় না। তাদের যে, যেমন কয়েকদিন আগেও এক ওয়ার্ড কাউন্সিলর তা বলছিল আমার লোক মাত্র 10, 12 না 15-16 জন, এত লোক, এত ঘর বাড়ি, ওরা গিয়ে কিন্তু কুলাইতে পারে না, কারণ মানুষ তো কত কুলাইতে পারবে।
ওই ভারী ওইটা বোঝা এটা ঘাড়ে নিয়ে অনেক লোক কিন্তু পারে না, অনেকের বয়সও হয়ে গেছে। সুতরাং এই টেকনিক্যাল ব্যাপারগুলো তারা কতটুকু দেখে না দেখে সেইটা তো খুব সন্দেহজনক আছে, কারণ জনগণের এই অভিযোগগুলো কিন্তু রয়ে গেছে। আমাকে অনেকে বলছে যে আসলে তারা তাদের যেভাবে করার দরকার এইটা আসলে বোধহয় অতটা সুন্দরভাবে হয় না। প্রিভেনশন এন্ডে আমাদের দুর্বলতা অনেক আছে, সেগুলো আমরা আপনার কাছ থেকে এটার ট্রিটমেন্ট সম্পর্কে একটু শুনবো, মানে এটা নিয়ে অনেক আলোচনা হয়, তবু একটুখানি বলবেন। ব্রিগেডিয়ার জোবাইদুর রহমান, আমরা এখন আসলে সীমাবদ্ধতার কোনো শেষ নেই, আছে জনবল আছে, টেনশনের অভাব আছে, রিসোর্স নাই, হ্যাঁ ইত্যাদি, ইভেন স্ট্র্যাটেজিরও অভাব আছে আমি মনে করি। আপনি কি মনে করেন? দেখুন আসলে সবসময় সারা পৃথিবীতেই ডেঙ্গুর প্রভাব তো অনেক দেশেই আছে, কিন্তু এটার একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি, বিভিন্ন গাইডলাইন, আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন আছে। আপনার কি মনে হয় যে কালেকটিভলি, আই এম নট হোল্ডিং অনলি দ্য সিটি কর্পোরেশন নট রেসপন্সিবল ফর দিস, আমি বলতেছি যে কালেকটিভলি একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন হিসেবে আপনি কি মনে করেন যে এটার জন্য যে ইফেক্টিভ স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার, সেটা কি আমাদের আসলে আছে কিনা? আসলে দেখুন, আমরা কিন্তু এখন যেই কাজগুলো করছি, অর্থাৎ ডেঙ্গি কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই একটা আমরা কর্মপন্থা আমরা কিন্তু সেট করেছি, যেটা, এবং স্যার যেটা বলছিলেন যে আমাদের অন্য সময় কর্মতৎপরতা হয়তো বা একটু শিথিলতা থাকে, এই সময় এসে আমরা নড়ে চড়ে কাজের প্রতি একটু নড়ে চড়ে বসি। বাস্তবে কিন্তু আসলে তা হয় না। আমাদের এখানে আমি একটু অ্যাড করি, একটা জিনিস আমি 2019 সালে কিন্তু একটি রূপরেখা দিয়েছিলাম। আজকে 58টা জেলাতে এই ডেঙ্গু রোগটি ছড়িয়েছে। 58 জেলাতে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে বা মশা নিয়ন্ত্রণে কাজ করবে কে? সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় সেল হতে হবে, বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ অর্থাৎ ভেক্টর কন্ট্রোল সেল। এই রূপরেখাটি কিন্তু আমি দিয়েছি 2019-এ। সেই সেলটি কি কাজ করবে? সেই সেলটি মশা বা যে কোনো কীটপতঙ্গ বাহিত রোগ নিয়ে গবেষণা করবে, সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেখানে একটি নতুন জেলাতে বা নতুন একটি জায়গাতে আক্রান্ত হলে সেখানে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই সম্পূর্ণ কাজটি কিন্তু একটি অভিভাবক প্রতিষ্ঠান, জাতীয় একটি প্রতিষ্ঠান থাকতে হবে। সেই প্রতিষ্ঠান সকল স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে সহায়তা করবে, সাপোর্ট দিবে। এরকম একটি প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে এই প্রবলেমগুলো কিন্তু থাকবে। জি, ভালো, খুব সুন্দর একটা প্রস্তাবনা দিয়েছে। ওনার প্রস্তাবনাটা খুবই যথার্থই ছিল, অবশ্যই ভালো, এবং এটা তো আপনার সরকারের পর্যায়ে যখন বাস্তবায়িত হবে অবশ্যই আমরা আশা করছি যে একটা ডেফিনেটলি আরও বেটার ফল অবশ্যই পাওয়া যাবে। তবে এখন আমাদের যে কর্মপন্থা, স্যার যেটা বলছিলেন যে ডেঙ্গির সিজনে আমরা কাজ করছি, অন্য সময় হয়তো শিথিলতা দেখা যাচ্ছে, বাস্তবতা আসলে কিন্তু তা না। আমরা সারা বছর আমাদের একটা স্লোগান রয়েছে যে আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর মশক নিধন বছরভর আমরা এই কাজটাই করি, এবং আরেকটা হলো যে আমরা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, মার্চ পর্যন্ত আমরা কিউলেক্স মশার এগেনস্টে কাজ করি, আর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আমরা এডিস মশার এগেনস্টে কাজ করে থাকি, এবং আমাদের রাউন্ড দ্য ইয়ার কিন্তু কাজ চলতে থাকে। তবে হ্যাঁ, আলোচনা বা আপনার পত্রিকায় লেখালেখি, প্রচার, মিডিয়াতে এই জিনিসগুলো আপনার পার্টিকুলারলি যখন প্রকোপ বেড়ে যায় ওই সময়টাতেই এই জিনিসগুলো বাড়ে, তাতে মনে হয় যে আমাদের মনে হয় তৎপরতা বেড়েছে। আসলে তা না, তৎপরতা আমাদের সারা বছরই চলমান রয়েছে, সেই কাজগুলো কিন্তু আমরা করেই যাচ্ছি একইভাবে। এবং আরেকটা জিনিস হলো যে মসকিটো কন্ট্রোলের যত ধরনের স্ট্র্যাটেজি আমাদের জানা আছে, বিশেষ করে আপনার এই এডিস মসকিটো কন্ট্রোলের জন্য আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি, সবগুলোই। এবং আপনার শুধুমাত্র উলভাকিয়া একটা টেকনোলজি রয়েছে, যেটা উলভাকিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে মেল স্টেরাইল টেকনিকের, এইটা আমরা অলরেডি সাথে অস্ট্রেলিয়ান মোনাস ইউনিভার্সিটির সাথে আমরা কথা বলছি যে আমরা সেটাকেও, তারা আমাদের সাথে পাইলটিং করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং আমরা সেটাও ইনশাল্লাহ করব। তবে আপনারা দেখুন যে আমরা যে মনে করছিলাম যে ছাদ বাগানগুলো আমাদের জন্য একটা সমস্যার কারণ হয়েছে, তবে আমি কিন্তু একটা জিনিস এই মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই যে ছাদ বাগান আসলে কিন্তু অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এটাকে আমরা কেউ যেন কোনোভাবেই মানে এটার প্রতি বিরূপ মনোভাবাপন্ন করার চেষ্টা কাউকে না করি, কারণ এটা কিন্তু আমাদের কৃষিতে, পুষ্টিতে এবং আপনার সবুজায়ন, অক্সিজেন সমস্ত কিছুতে একটা ভালো ভূমিকা পালন করছে। কাজে এইটার যে আমার মাইনর অ্যাডজাস্টমেন্ট যেটা দরকার হবে, অর্থাৎ মসকিটো, সেইটার দিকে সচেতন হওয়ার জন্য আমরা কিন্তু
অলরেডি একটা ডেটাবেস তৈরি করেছি যতগুলো ছাদ বাগান রয়েছে, এবং মানুষকে ট্রেন্ড আপ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমি আপনাদের ওই প্রসঙ্গটা আসবো, আপনি স্যার একটু পরামর্শ দিবেন। কথাটা আমি তো তুলছি কথাটা, আমি বিরোধিতা করছি না, আমি বলছি ওখানে টপ থাকে, ড্রাম থাকে, জমা পানি যেন না থাকে 4 দিন পর্যন্ত, এইটাই পরিষ্কার করা। ছাদ বাগান করুক না, এটা তো দরকার অবশ্যই আছে, এটা বিরোধিতা করছি না, সেটাই বলছি যে পেশেন্টদের স্যার কেস ম্যানেজমেন্ট গুলো মানে হ্যাঁ কেস ম্যানেজমেন্ট বলতে প্র্যাকটিক্যালি হলো ডেঙ্গু তো একটা ভাইরাস, তো যেগুলো ট্রিটমেন্ট নতুন ভ্যারিয়েন্টও নাকি আসছে এখন, যেগুলো আপাতত এখন পর্যন্ত 4টি আমরা জানি, ডেন 1 2 3 4 অঙ্গহানি হয়ে যেতে পারে, হতে পারে। কিন্তু প্রবলেম হলো ভাইরাস তো অ্যান্টিভাইরাল কোনো ড্রাগ কিন্তু নাই, যেগুলো ট্রিটমেন্ট দেওয়া হয় সিমটোমেটিক সাপোর্টিভ। তো জনগণের জন্য যেটা দরকার, যেহেতু ডেঙ্গুর মরশুম চলছে, তো যেমন কক্সবাজারে যে ওনার যে কথাগুলো শুনলেন, উনি তো বলছেন লেটে আসে, এটাই কিন্তু প্রবলেম। যেমন এখন ডেঙ্গু হচ্ছে, সবাই একটু খেয়াল রাখে, জ্বর হলেই, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, গিরে ব্যথা ধরেই নেবেন তার ডেঙ্গু, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু হতেই পারে, অন্য ভাইরাস হতে পারে, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এগুলো কিন্তু সবগুলো কিন্তু সিমটম একই রকম। তারপরে কোভিড তো আমরা সবাই জানি মোরলেস, যদি ওটা থেকে কিছুটা আমরা এখন কমের দিকে, আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন অবহেলা না করেন। শুরু থেকেই ডাক্তারের পরামর্শে 1-2 দিনের মধ্যে সিম্পল টেস্ট যদি করেন, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন গভর্নমেন্ট কিন্তু ফ্রিও করে দিছে, এই টেস্টটা করলে কিন্তু ডায়াগনোস্টিস করা যায়। তো আর্লি যদি ডায়াগনোসিস হয়, আর্লি যদি ট্রিটমেন্ট দেওয়া যায়, কারণ 4 দিন পর্যন্ত দেরি হয়ে গেলে পরে কিছু জটিলতা হয়, জটিলতা হয়ে গেলে তখন দৌড়াদৌড়ি করে হাসপাতালে যায়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না। এই জন্য জনগণদের যেটা বলি, আপনার আর্লিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যাবেন, টেলিফোন, টেলিমেডিসিন যেভাবেই হোক আর্লি ডায়াগনোস করেন। ট্রিটমেন্ট তো বেশি নাই, যেমন জ্বর হলে আমরা বলি প্যারাসিটামল বাইরে অন্য কোনো পেইন কিলার খাবেন, খুব ব্যথা করে, কিন্তু অন্য কোনো ব্যথা না ওষুধ দেওয়া যাবে না, খাওয়া যাবে না। আর প্রচুর লিকুইড খেতে বলি, পানি, ডাব, স্যালাইন, গ্লুকোজ, ফলমূলের রস, সেগুলো খেতে হবে। হ্যাঁ, যদি খেতে না পারে, বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কারো যদি রক্তক্ষরণ হয়, তাহলে তো হাসপাতালেই তাকে যেতে হবে আর কি। এই ব্যাপারে সবাই থেকে দেখি করতে করতে অনেকে দেরি করে ফেলে, যখন সিরিয়াস হয়ে যায় তখন কিন্তু হাসপাতালে যায়, তখন হয়তো অনেক সময় ICU যাওয়া, অক্সিজেন দেওয়া একটা সমস্যা হয়ে যায় আর কি। আরেকটা হলো যে অনেকে ইচ্ছা মতো দোকান থেকে ওষুধ কিনে আনেন, এটাও ঠিক না, ডাক্তারের পরামর্শের বাইরে অনেকে অ্যান্টিবায়োটিকও এনে খায় নিজেরা দোকান থেকে, এটাও তো, কারণ এটা ভাইরাস, অ্যান্টিবায়োটিক দিয়ে তো লাভ হয় না। অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমরা অনেক সময় ডেঙ্গুর সাথে টাইফয়েড পাই, ইউরিন ইনফেকশন, বুক, এরকম ইনফেকশন থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ডাক্তারের পরামর্শের বাইরে অ্যান্টিবায়োটিক নিজেরা কিনে দোকান থেকে কিনে খাবেন না, এইটা হলো জনগণের জন্য আমার উপদেশ আর কি। আর দ্বিতীয় কথা হলো যেটা বললাম, কারো যদি বমি হয় অথবা জ্বরের 4 দিন 5 দিন যখন প্লেটলেট কমে যায়, রক্তক্ষরণের ঝুঁকি থাকে, তাকে বলে ডেঙ্গু হিমোরেজিক ফিভার। যদি 1 লাখের নিচে প্লেটলেট চলে, সিম্পল টেস্ট, যে কোনো বেশি টেস্ট কিন্তু দরকার পড়ে না, টেস্ট করলেই হয়তো, যদি কম থাকে তাদের কিন্তু হাসপাতালে যাওয়া উচিত। যে কোনোখানে রক্তক্ষরণ, প্রচুর পায়খানার সঙ্গে রক্ত, বমির সাথে রক্ত, মেয়েদের বিশেষ করে পিরিয়ড হয়তো চলছে আর থামছে না, অথবা সময় হয় নাই, পিরিয়ড হয়ে গেল আরও বাকি কিন্তু আগেই হয়ে যাচ্ছে, এই ধরনের রোগী যদি হয়, অথবা যাদের কোমরবিডিটি বলি আমরা, বয়স্ক মানুষ যারা অন্যান্য বিভিন্ন রোগে ভোগেন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি, লিভারের রোগী, হার্টের রোগী, ক্যান্সারের রোগী, স্ট্রোকের রোগী, এই ধরনের রোগী, তাদের কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া উচিত। সবার কিন্তু 80-90% রোগীর কিন্তু ঘরে বসে চিকিৎসা সম্ভব, হাসপাতালে কিন্তু সবার যাওয়া দরকার নেই। কিন্তু যারা এই ধরনের সমস্যায় ভোগেন, তাদের কিন্তু আসলে হাসপাতালে নিয়ে চিকিৎসাটাই কিন্তু সেফ। ওই সময় দেরি করতে করতে এমন দেরিতে আসে, তখন হয়তো মানে খুব সিরিয়াস হয়ে যায়, অনেক কিছু আমরাও করতে পারি না। কারণ ডাক্তারের পরামর্শ আরেকটা কারণে, সেটা হলো যারা হার্টের রোগী, স্ট্রোকের রোগী, তারা কিন্তু ওই যে ব্লাড থিনার খায়, অ্যান্টিপ্লেটলেট ডাকা, অ্যাসপিরিন খায়, তাই না? ওই সময় কিন্তু এটা দেওয়া ঠিক না, দিলে আর রক্তক্ষরণের ঝুঁকিটা বাড়বে। সেই জন্যই বলছি আপনারা অলরেডি ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওইভাবে চিকিৎসা নিলে জটিলতা বা যে আমরা অনেক সময় ডেঞ্জারাস ডেঙ্গু হিমোরেজিক, ডেঙ্গু শক সিনড্রোম হয়, এইটা কিন্তু অ্যাভয়েড করা কিন্তু সময়। এটা কিন্তু সবাই খেয়াল রাখলেই আমরা ডেঙ্গু থেকে কিন্তু আমরা আমাদের নেশনকে, আমাদের মানুষকে অনেকটা বাঁচাতে পারবো আর কি, আশা করি আর কি আমরা। ডক্টর কবিরুল বাশার, আমরা এখন আসলে কোন পর্যায়ে আছি? অক্টোবরের তো শেষের দিকে। একটি জিনিস আমাদের জন্য মানে সুবিধা বয়ে এনেছে, যেটা চিত্রাঙ্গের কারণে আপনি দেখবেন আজকে কিন্তু বাইরে তেমন মশা নাই। এটি যখন ঝড় এবং প্রচুর বৃষ্টি হয় তখন পূর্ণাঙ্গ মশা কিন্তু মারা যায়, যেগুলো বাইরে থাকে। ঘরের ভিতরেগুলো হয়তো সেফ, বেঁচে গেছে, মশা কিন্তু অনেকটা কমে গেছে। এই মশার কমার ফলে এখনই ডেঙ্গু কমে যাবে ব্যাপারটি এরকম না, কারণ ডেঙ্গু মশা বা এডিস মশা কামড়ানোর 4 থেকে 7 দিন পরে জ্বর আসে। তার মানে আমরা 7 দিন পরে ডেঙ্গুর একটি ডাউন ট্রেন্ড বা নিচের দিকে নামার একটি আমরা কিন্তু সুবাতাস পাবো। তবে একটি জিনিস আবার খারাপ হয়েছে, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় পানি জমা হয়েছে, সেই পানিটা যদি আমরা ঠিকমতো অপসারণ করতে না পারি, তাহলে 15 দিন পরে কিন্তু মশা বাড়বে আবার। এই পরিস্থিতিটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমাদের লাস্ট সাজেশন কিছু যুক্ত করতে চাইছেন? আসলে আমি আপনাদের মাধ্যমে জাস্ট বলতে চাই জনসাধারণের জন্য যে
অর্থাৎ সিটি কর্পোরেশনের যেরকম দায় রয়েছে, দায়িত্ব রয়েছে, আসলে কারো দায় নয়, সবারই দায়িত্ব। আমাদের সিটি কর্পোরেশনের যেরকম দায়িত্ব রয়েছে, তেমনি আমাদের নাগরিকদের কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এডিস মশা নিয়ন্ত্রণের জন্য অনেক বড় ভূমিকা রয়েছে। তারা যদি নিজের বাসা বাড়ি পরিষ্কার রাখেন, কোথাও যদি পানি জমতে না দেন, সচেতনভাবে ফ্লাশ যেটা ব্যবহার হচ্ছে না সেটা ফ্লাশ করে দেন। আরেকটা জিনিস হলো, এখন অনেক বাড়িতেই পানি থাকে না, দিনের একটা সময় পানি থাকে না, যখন পানি আসে তারা ড্রামের মধ্যে পানি ভরে রাখেন এবং সেটা রিজার্ভ করে রাখেন কয়েক দিনের জন্য, যে যখন পানি থাকবে না ব্যবহার করবেন। তো সেই যে পানিটা জমানো থাকছে, মনে করা হয়তো একটা পানি সেইখানে বালতিতে আছে অথবা ড্রামের ভেতরে আছে, 7 দিন 5 দিন ব্যবহার হচ্ছে না, ওইখানে কিন্তু লার্ভা জন্মাবে, সেটা কিন্তু উনি হয়তো খেয়ালও করছেন না যে কোথা থেকে মশা হলো। এই জিনিসগুলো যেন প্রত্যেকেই খেয়াল করেন। আরেকটা হলো যে বাচ্চাদেরকে, যেহেতু তারা বেশিক্ষণ ঘুমিয়ে থাকে, তাদেরকে অবশ্যই আপনার ফুল স্লিভ শার্ট এবং প্যান্ট পরাবেন, আর যখনই ঘুমিয়ে থাকবে তখন মশারি অবশ্যই টাঙিয়ে দিতে হবে। এবং আমি সবার জন্য বলবো, যে নাগরিকদের জন্য, যে মশা এখন কম আছে, কিন্তু একটা মশার কামড়ই কিন্তু ডেঙ্গি হওয়ার জন্য যথেষ্ট। কাজেই প্রত্যেকেই যেন রাত্রিতে মশারি যেন টাঙিয়ে ঘুমান। আরেকটা হলো যে আমরা একটা সময় প্র্যাকটিস ছিল কিন্তু, যে ঘরে একটু ধূপ দিয়ে মশা তাড়ানো, আমাদের মাদেরকে দেখেছি। ওই জিনিসটা কিন্তু প্র্যাকটিসের ভেতরে আনলে মশা ওই সময় বেরিয়ে যাবে। এবং সন্ধ্যার আগে জানালা দরজা বন্ধ করে দেওয়া হতো, আমাদের একটা সময় রেওয়াজ ছিল, ভোরবেলায় দরজা জানলা খুলে দেওয়া হতো মশাগুলো যাতে বেরিয়ে যায়। এগুলো করলে কিন্তু আমরা অনেকটাই নিষ্কৃতি পেতে পারি। তো জি, শেষ করুন। জি, আমি কাজেই এটা আপনাদের মাধ্যমে এটা বলতে চাচ্ছি। আরেকটা হলো যে এই যে আমরা বিভিন্ন মিডিয়াতে প্রচার করছি, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা পার্ট হিসেবে তারাও কিন্তু কিছু কিছু আমার টিভিসি প্রচার করতে পারেন, যেটাতে অবশ্যই জনগণ উপকৃত হবে। জি, এই জায়গাটার মধ্যে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনার লাস্ট কমেন্ট কি শুনবো আপনি? এখানে আমি যারা দর্শক যারা দেখছেন তাদের জন্য আমি বলবো যে জীবন আমার, পরিবার আপনার। এই আমার এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য আমাদেরকে কিন্তু দায়িত্বটা প্রথম নিতে হবে। আমি যেন সপ্তাহে একদিন আমার বাড়ির আঙিনাটা, বাড়ির ভেতরটা আমি একবার ঘুরে দেখি কোথাও কোনো পাত্রে পানি জমা আছে কিনা, যদি থাকে সেই পাত্রটি আমি অপসারণ করব। একটি বিষয় আমি খেয়াল করবেন আপনারা, যদি আপনার বাসার কেউ ডেঙ্গুতে আক্রান্ত হন, আপনি নিশ্চিত করবেন সেই রোগীটিকে অবশ্যই সারাক্ষণ মশারির ভিতরে রাখতে, কারণ ওই মানুষটি থেকে আপনার পরিবারের আরেকটি মানুষ কিন্তু আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থাকে। সেটি আপনি নিশ্চিত করবেন যেন আপনার ডেঙ্গু রোগী কোনোভাবেই মশারির বাইরে না আসে। অন্য একটি মশা, এডিস মশা হোক বা যে কোনোই মশা হোক, যেহেতু আমরা মশাকে খালি চোখে থেকে চিনতে পারবো না, কোনো মশা যেন তাকে কামড়াতে না পারে। মশা কামড়ালেই আপনার পরিবারের আরও একটি ব্যক্তি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাটি যেন তৈরি না হয় সেটি আপনি নিশ্চিত করেন। আমাদের সম্পৃক্ততাই পারে আমার পরিবারকে, আমাকে ডেঙ্গু থেকে রক্ষা করতে। ধন্যবাদ, ধন্যবাদ। স্যার কিছু যুক্ত করবেন? আর না, যুক্ত কথা হলো যেটা আমি বলছি, আমাদের তো প্রতিকার প্রতিরোধটাই কিন্তু আসলে সবচেয়ে জরুরি আর কি। কারণ এটা তো মশা তো ছিল আগেও, ছিল, আছে, এখন ভবিষ্যতে কিন্তু থাকবে। মশা দুনিয়া থেকে যাবে না, সুতরাং ডেঙ্গু ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেটা আমি বলি, নির্মূল হয়তো সম্ভব নয়, শুধু আমাদের দেশে না, পৃথিবীর নয়, সিঙ্গাপুরের মতো দেশ, ওরা কত সুন্দর দেয়, ওরা কিন্তু পারে নাই। লোক সংখ্যা মাত্র 55 লাখ, ওদের প্রায় 30,000-এর বেশি কিন্তু আক্রান্ত হয়ে গেছে। আমি বদনাম বলছি না, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, সব জায়গায় কম বেশি হচ্ছে। সুতরাং এই সমস্ত কান্ট্রিতে মশা ছিল, আছে, থাকবে। হয়তো ডেঙ্গুর সঙ্গেও আমাদের যেটা একটু লিভ টুগেদার, তাই না, মনে হয় এরকমই হবে। তবে এটাকে নিয়ন্ত্রণযোগ্য, যেহেতু শত্রু আমরা চিনি, সুতরাং নিয়ন্ত্রণ করা কোনো কঠিন ব্যাপার না। নির্মূল হবে কিনা জানি না, তবে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন না। সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যার যার দায়িত্ব পালন করতে হবে। কারো উপরে ব্লেম একা দিয়ে কিন্তু এটা থেকে পার পাওয়া যাবে না। আমি আমার দায়িত্ব পালন করবো, আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু আমার, আর সিটি কর্পোরেশন বা প্রশাসন তার দায়িত্ব তারা পালন করে। সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজকর্ম করি, তাহলে আশা করি এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। কিন্তু মেজর রেসপন্সিবিলিটি লাইজ উইথ সার্টেন অর্গানাইজেশন। অবশ্যই অবশ্যই, তারপরেও সবাই অবশ্যই না, তারাও না, শুধু তারপরে যেরকম এই যে কবির বাসার যেমনটি বললেন যে একটা প্রাতিষ্ঠানিক সমন্বয়ের দরকার আছে। বলছি যে শুধু সিটি কর্পোরেশনের উপরে একা দোষ দেওয়া তো ঠিক না। এই যে ভূমি মন্ত্রণালয় আছে, রাজুক আছে, তাই না, তারপরে সরকারি বেসরকারি সিভিল এভিয়েশন আছে, সবারই কিন্তু সমন্বয়ের দরকার। সবাই মিলে যদি এটা করতে পারি তাহলে আমরা অবশ্যই এটাকে নির্মূল করতে পারবো বলে আমি বিশ্বাস করা উচিত, করতে হবে। আমাদের নেশনকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, ডেঙ্গুতে আমাদের ছেলে প্রায় 120 জনের অনেক লোক মারা যায়, এই অকাল মৃত্যু তো আমরা কেউ চাই না। স্যার যে কথাটা বলছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, সেটা আমি দিতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হলো যে আমাদের সরকার কিন্তু সবগুলো সরকারি, আধা সরকারি, আমাদের যতগুলো হসপিটাল রয়েছে, ক্লিনিক রয়েছে, মাতৃসদন রয়েছে, সব জায়গায় কিন্তু ডেঙ্গি টেস্ট কিট আমরা
ফ্রি সাপ্লাই দিয়েছি এবং সেখানে বিনামূল্যে টেস্টগুলো করা হচ্ছে। কাজেই যে কেউ যেন নেগলেক্ট না করে, কেউ জ্বর অনুভব করলেই যেন ডেঙ্গি টেস্টটা করিয়ে নেন। এটা কিন্তু করার পরে তারপরে যেন ডক্টরের সাথে কনসাল্ট করেন। এই দুটো কাজ করলে এবং আর্লিয়েস্ট যদি তারা, যার অ্যাডমিশন দরকার হবে ডক্টরের সাজেশন নিয়ে, তিনি যদি অ্যাডমিশন হন তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আজকে, আর সময় নেই, শেষ করতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুবাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শেষ করছি অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ অসংখ্য। প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গভীর রাতে যুক্ত হয়েছেন। এবং ডক্টর কবিরুল বাশার, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলাপ করলাম, হ্যাঁ নিশ্চয়ই দোষারোপের বিষয় নয়, কিন্তু এই পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করা, আগাম প্রস্তুতি নেওয়া এবং এর যে জাতীয় গাইডলাইন আছে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা, নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা, প্রয়োজনীয় রিসোর্স অ্যালোকেট করা, মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে সারা বছর ধরে এই কর্মসূচিগুলো জারি রাখা এবং একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক যোগাযোগ প্রতিষ্ঠা করা, সেই কাজগুলো কিন্তু সমালোচনার জায়গা থেকে হোক বা আলোচনার জায়গা থেকে হলে সেগুলো আছে। কারণ এটি একটি আপনার পরিচিত সমস্যা, প্রতি বছরই আমরা ফেস করছি এবং এটা ক্রমবর্ধমান এই সংকট। সুতরাং আমরা আশা বলবো যে প্রতিষ্ঠানগুলো এটার সঙ্গে জড়িত রয়েছেন, তারা তাদের কার্যকর ভূমিকা রাখবেন যাতে বারবার এই সংকট এত বিপজ্জনক অবস্থায় না যায় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই আশাবাদ রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইন অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটগুলো চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।